নানা বাড়িতে যাবার কথা বললে মা খুব রেগে যেত। আড়ালে আবডালে দোঘা দিয়ে বলতো, পড়াশোনার নাম নেই, সারাদিন শুধু বেড়ানো, কোথাও যাওয়া যাবে না। মায়ের এই ব্যাপারটা আমার ঠিক ভালো লাগতো না। এদিক থেকে বাবা ছিল ভীষণ ভালো। নানা বাড়িতে যাবার কথা শুনলেই উৎফুল্ল গলায় বলতেন, অফিস ছুটি পড়লেই যাব, এই শুক্রবারেই যাওয়া যাক। মা বাবার মুখের উপর না বলতে পারতো না, মাথা দুলিয়ে সম্মতি জানাতো। এই সুযোগটাই কাজে লাগাতাম। প্রায় এই ছুটির দিনে বাবার সামনে নানা বাড়িতে যাবার কথা বলতাম। মা খুব রাগ করত, কড়া চোখে তাকাতো, তবে কিছুই বলতে পারতো না বাবার সামনে। নানা বাড়ির আর্থিক অবস্থা ভালো, দুই মামাকে নিয়ে নানির ছোট সংসার। নানা ছোট মামার জন্মের 2 মাস পরেই মারা গেছেন। মায়ের বয়স তখন 17 বছর। উনি সরকারি চাকরি করতেন। জীবন দশায় একতলা পাকা বাড়ি তুলেছেন। বাড়ির সামনে বিরাট পুকুর, পুকুরে নানা রকমের মাছ। মামাদের বয়স বেশি না, দুজনে স্কুলে পড়ে। নানা মারা যাবার পরপরই আত্মীয় স্বজনরা দেখে শুনে মায়ের বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের 1 বছরের মাথায় আমার জন্ম হয়। সত্যি বলতে মামাদের আদরের জন্যই নানা বাড়িতে যাবার বায়না ধরতাম। তার সাথে ভালো মন্দ খাবারের ছড়াছড়ি। ও বাড়িতে গেলে নানি হরেক রকমের পিঠা বানাতেন। পোলাও, গরুর গোশত, বিরিয়ানি সহ নানা পদের রান্না হতো। বাবা মামাদের সাথে নিয়ে পুকুরে মাছ ধরতেন। সেসব রান্না হতো। বাড়ি ফেরার সময় কিছু নিয়েও আসা হতো। মায়ের এই ব্যাপারগুলো ভালো লাগতো না। কয়েকবার বাবার সাথে ঝগড়াও করেছে, লাভ হয়নি। সেবার বার্ষিক পরীক্ষা শেষ, ডিসেম্বর মাস। দুপুরে খাবার সময় বাবাকে বললাম, স্কুলে ছুটি হয়ে গেছে, নানা বাড়ি যাব। বরাবরের মতো মা কড়া চোখে তাকালো। সেদিকে খেয়াল না দিয়ে উৎফুল্ল চোখে বাবার দিকে চেয়ে রইলাম। বাবা আমায় নিরাশ করলেন না, একগাল হেসে বললেন, কালকেই যাওয়া যায়, কি বলো নীলু? মা চিকন গলায় বলল, এখন কোথাও বেড়াতে যাবার দরকার নেই, আমার শরীর ভালো না। তাছাড়া রোহানের পরীক্ষা এখনো শেষ হয়নি, বেড়াতে গেলে ঝামেলা হবে। রোহান পরীক্ষা দিবে কিভাবে? বাবা ভ্রু কুঁচকে ফেললেন, তীক্ষ্ণ গলায় বললেন, কি এমন বিদ্বান ভাই তোমার যে আমরা বেড়াতে গেলে পড়ায় ক্ষতি হবে? নাকি বাপের বাড়ির পয়সা খরচ করতে চাও না তুমি? আমার মা বললেন, এখানে পয়সা খরচের কথা আসছে কোথা থেকে? পয়সা খরচ নিয়ে যত সমস্যা, আমাকে কি বোকা মনে করো? বাবা বলতে শুরু করলেন তখন থেকে। আমরা গেলে খরচ বেড়ে যাবে, সেই ভয়েই তো বাপের বাড়ি যেতে চাও না। একটা ব্যাপার আমার মাথায় ঢুকে না, তোমার বাবা সরকারি চাকরি করতেন, কম টাকা তো রেখে যাননি নিশ্চয়ই, অনেক টাকা রেখে গেছে। বাড়িঘর ভালো, মনটা এখন ছোট কেন তোমাদের নীলু? আমার মা বললেন, তোমার কি মনে হচ্ছে না তুমি বেশি বেশি বলছো? না, আমার একদমই এমন মনে হচ্ছে না, কারণ আমি সত্যি কথা বলছি। বিয়ের সময় তো কিছুই দেয়নি তোমাদের বাড়ি থেকে, বিনা খরচে মেয়ে পার করে দিয়েছে। এখন বেড়াতে গেলেও সমস্যা হচ্ছে। বুঝি বুঝি, সবই বুঝি আমরা। মা খাবার ফেলে উঠে গেল। বাবা ধীরে সুস্থে খাওয়া শেষ করলেন, শান্ত গলায় বললেন, নানা বাড়ি যেতে হবে না মা, তোমাকে নিয়ে ফুপুর বাসায় ঘুরতে যাব। কিছু বললাম না, মনটা খুব খারাপ হয়ে গেছে। বাবা মায়ের ঝগড়া দেখলে ভালো লাগে না, কোনো ছেলে মেয়েরই ভালো লাগবে না। সারা বিকেল মায়ের থেকে দূরে দূরে থাকলাম। সন্ধ্যাবেলা ঘরে ঢুকতেই খেয়াল করলাম মা কাঁদছে, জায়নামাজে বসে কাঁদছে। আমি গিয়ে তার পাশে বসলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিল, কোমল গলায় বলল, আল্লাহ আমার কপাল তোকে না দিক মা। মায়ের কথার মানে বুঝলাম না। সেবার আর নানা বাড়িতে যাওয়া হয়নি, ফুফুর বাড়িতে গিয়েছিলাম।
আমাদের দেখে ফুপু খুব খুশি হলেও ফুপা খুশি হতে পারলেন না। মলিন গলায় বললেন, এসে ভালোই করেছো, তবে কি বলতো, মাসের শেষ, পকেট খালি। দুপুরে খাওয়া দাওয়া করো, পরে না হয় সে 2-1 দিন এসে বেরিয়ে যেও, এখন না। বাবা একগাল হেসে বললেন, সমস্যা নেই, খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। বোন যা রাখবে তাতেই হবে, আমরা তো বোনকে দেখতে এসেছি। ফুপু বাড়িতে বেশি দিন থাকা হলো না। সকালে গিয়েছিলাম, দুপুরে খাওয়া শেষ করে ফিরে আসতে হলো। বাবা বললেন তার কাজ আছে, পরে নিয়ে আসবে। জানি না বাবার কাজ ছিল কিনা। ফেরার সময় ফুপু মলিন চোখে দরজায় দাঁড়িয়েছিলেন। বাবা তার হাতে 1000 টাকার একটা নোট গুঁজে দিলেন, তবে কিছু বললেন না। ফুপুর এই চেহারার সাথে আমি একজনের চেহারার মিল খুঁজে পাই। মিলটা খুব সূক্ষ্ম, কেমন যেন অসহায়ত্বের ছাপ। ফুপার ব্যবহারটাও অপরিচিত নয়। মামারা আমাদের বাড়িতে আসলে বাবা বলেন, মাসের শেষ, হাতে টাকা পয়সা নেই। 2 দিন বাদেই মামারা বাড়ি ফিরে যায়। মা মলিন মুখে দরজায় দাঁড়িয়ে থাকে। আমার বাবা মানুষ খারাপ না, রাত দিন এক করে পরিশ্রম করে। মায়ের গায়ে কখনো হাত তোলেন না। রান্নার ব্যাপারে খুঁতখুঁতে স্বভাব নেই। মা যা রান্না করে তাই মুখ বন্ধ করে খেয়ে নেয়। সংসারে অভাব নেই। আমি কিছু চাইবার আগেই পেয়ে যাই। বই খাতার অভাব হয় না। ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে। 2জন টিউশন মাস্টার দুবেলা পড়াতে আসে। মায়ের কাপড় চোপড়, মায়ের গহনা, কোনো কিছুরই অভাব নেই। তারপরও তারপরও মায়ের মুখে হাসি দেখা যায় না। কেন যায় না, সেও এক রহস্য। বহু বছর এই রহস্য ভেদ করতে পারিনি। সবকিছুই চোখের সামনে, অথচ কেমন যেন কুয়াশার মতো আড়ালে ঢাকা। সময় ও স্রোত কখনো অপেক্ষা করে না। শৈশব পেরিয়ে কৈশোরের চাদর ছেড়ে যৌবনে পদার্পণ করেছি। বাবা খুব খুঁজে ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছেন আমার, সরকারি চাকরিজীবী। সেই মানুষটাও ভালো, আমার খেয়াল রাখে, প্রয়োজন অপ্রয়োজন মাথায় রাখে। হঠাৎই একদিন বাবার বাড়িতে এলাম। সেদিন দুপুরের আয়োজন ভালো ছিল না, ডাল সবজি আর ডিম ভর্তা। মানুষটা বলল, শ্বশুর বাড়িতে জামাইয়ের যত্ন না হলে সম্মান কিছু অবশিষ্ট থাকে না, ছি ছি। বাবা নিচু গলায় বললেন, হঠাৎই চলে এসেছো, বাড়িতে কিছু নেই, দুপুরটা একটু কষ্ট করে চালিয়ে নাও, বিকেলে বাজার করব আমি। আপনার কি মনে হয় বাড়িতে না খেয়ে থাকি, কিংবা আপনার এখানে আমি খেতে আসি? আমার স্বামী আমার বাবাকে বলল। বাবা কিছু বললেন না তখন আর। সেদিন হঠাৎই সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। কেন নানা বাড়িতে বেড়াতে যাবার নাম শুনলে মা রাগ করত। ফুপুর মলিন মুখের আড়ালের কষ্ট সবকিছু পানির মতো স্বচ্ছ মনে হতে লাগলো। নানির একার সংসার, সঞ্চয়ই শেষ সম্বল ছিল। মামারা ছোট, দেখাশোনার কেউ নেই। এর মাঝে রোজ রোজ মেয়ের জামাই বেড়াতে গেলে তার আদর যত্ন করা সম্ভব হতো না। মা ব্যাপারটা বুঝতো, আজ আমিও বুঝতে পারছি। মানুষ অবস্থান বেঁধে নানান চরিত্র অভিনয় করে। আমার স্বামী একদিন বাবা হবে, হয়তো তারও জামাই হবে। এমন পরিস্থিতি অনুভব করবে হয়তো সেও। প্রতিটা জীবনই যেন আলাদা, একের সাথে অন্যের মিল নেই। যে মেয়ে আজ বউ, সেই কালের বিবর্তনে শাশুড়ি হয়, তবে তাদের সম্পর্ক মধুর হয় না। মেয়ের জামাইও এক সময় শ্বশুর হয়, তবে সে পথ মসৃণ হয় না। কেন হয় না, বড্ড জানতে ইচ্ছে করে। সেদিন রাতে শোবার সময় তাকে বললাম, আমার বাপের বাড়ি যত্নে সন্তুষ্ট হতে পারেননি বুঝি? লোকটা একটু মিয়ে গেল, চাপা গলায় বলল, এ আর এমন কি, তবে আমি কিছু মনে করিনি। মনে করার প্রয়োজন নেই। আল্লাহ আপনাকে এই দিন দেখার সৌভাগ্য দান করুন, যেখানে আপনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবেন।
আর আজীবন ভালো মন্দ ভোজন জামাই আপনার মুখের উপর বলবে। শ্বশুর বাড়িতে জামাইয়ের যত্ন না হলে মান সম্মান কিছু অবশিষ্ট থাকে না। ছি ছি। সে কথার জবাব দিল না, মুখ ভার করে পাশ ফিরে শুয়ে পড়ল। ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে বাতি নিভিয়ে দিলাম আমি। এই সমাজ বড্ড অদ্ভুত, যেখানে সমালোচনা হয় সহানুভূতি থাকে, তবে সেসব মানুষের মনের দাগ দূর করতে পারে না। ছোট কথায়, সামান্য কষ্টে অথবা বিরাট আঘাতেও সংসার ভাঙে না, মনের মাঝে সূক্ষ্ম দাগ পড়ে যায়, যার ব্যথা কখনো দূর হয় না। তাই বলি কি, সময় থাকতে সবাই যেন অন্যের অবস্থানটা বুঝতে পারি আমরা। কলমে ফারহানা কবির, মান্নান।